আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের অবতল দর্পণের আসলে কিভাবে লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয় করা যায় এবং লক্ষ্যবস্তু দর্পণ থেকে ঠিক কত দূরে থাকলে প্রতিবিম্বগুলো কোথায় কোথায় পাওয়া যাবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পি ও কিউ একটি আমাদের অবতল দর্পণ, যেখানে এ প্রধান ফোকাস এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এবং এখন দেখো এই 1 নাম্বার দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে অসীম দূরত্ব কোনো একটা লক্ষ্যবস্তু যদি অনেক দূরে থাকে তাহলে আমরা সেইটাকে অসীম দূরত্ব হিসেবে বিবেচনা করব। পরবর্তীতে দেখো 2 নম্বর অবস্থান। এই 2 নম্বর অবস্থান মানে এটা আমরা বলতে পারবো বক্রতার কেন্দ্রের বাইরে আছে এই অবস্থান লক্ষ্যবস্তুটা। আবার এটাকে আমরা এভাবেও বলতে পারবো যে এই 2 নম্বর অবস্থানটা হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, এটাও বলা যাবে। আমরা এর পরবর্তী অবস্থানটা দেখি 3 নাম্বার, যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক বক্রতার কেন্দ্রে অবস্থিত। তাহলে মনে রাখবা 1 নাম্বার অবস্থানটা হচ্ছে অসীম দূরত্বে আছে, 2 নাম্বারটা যেহেতু বক্রতার কেন্দ্রের বাম পাশে অবস্থিত এজন্য আমরা এটাকে বলছি বক্রতার কেন্দ্রের বাহিরে, অথবা আমরা বলতে পারবো অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি। এবং 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রে রয়েছে। এরপর দেখো 4 নাম্বার যে অবস্থানটা, আমরা এটা বলতে পারবো যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি। আমরা 5 নাম্বার যে অবস্থানটা, এটা ঠিক একদম আমরা দেখতে পাচ্ছি প্রধান ফোকাসে যেহেতু অবস্থিত। তোমাদেরকে প্রত্যেকটা অবস্থানগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আমরা লাস্ট আরেকটা অবস্থান দেখতে পাচ্ছি 6 নাম্বার অবস্থান, আমরা এটাকে বলতে পারি প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। আমরা এফ দ্বারা প্রধান ফোকাস এবং ওটা হচ্ছে যেহেতু মেরুবিন্দু আমাদের, কাজে আমরা বলতে পারবো এই 6 নম্বর অবস্থানটা হচ্ছে প্রধান ফোকাস ও মেরুবিন্দুর মাঝে। আর এই অবতল দর্পণে তোমাদের বইয়ে 6টা ছবি দেয়া আছে। আসলে এই 6টা চিত্রের মাধ্যমে সকল প্রশ্নগুলো এসে থাকে। তো কাজে তোমাদেরকে এই অধ্যায়ে সব ছবিগুলো আঁকতে হলে তোমাদেরকে অবতল দর্পণে লক্ষ্যবস্তুর এই 6টি অবস্থান ভালোভাবে মনে রাখতে হবে। চলো এবার আমরা দেখি প্রতিবিম্বের অবস্থান আসলে কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা একটু আগে 6টা অবস্থান দেখলাম। তো আমাদের এটা মনে রাখার জন্য সাধারণত আমরা বলি 6 রুলস মেথড। তো বস্তুর অবস্থান, বস্তু বলতে এখানে যে লক্ষ্য বস্তু যেটা দর্পণ থেকে 6টা দূরত্বে যে কোনো এক জায়গায় থাকতে পারে, তো যেখানেই থাক না কেন প্রতিবিম্ব আসলে সেক্ষেত্রে কোথায় গঠিত হবে এবার আমরা সেটা দেখব। তো দেখো আমরা দেখেছিলাম যে প্রথম অবস্থানটা হচ্ছে 1 নাম্বার, যেটা অসীমে। তো তোমরা জানো যে 1-এর সাথে 5 যোগ করলেই তো 6 হয়। তাহলে দেখো আমাদের 5 নাম্বার অবস্থানের নামটা কি ছিল? প্রধান ফোকাস। তো আমাদের লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে আমরা প্রতিবিম্বটা পাবো 5 নম্বর অবস্থানে, অর্থাৎ প্রধান ফোকাসে। তোমরা বারবার লক্ষ্যবস্তুর অবস্থানের সাথে কত যোগ করলে 6 হবে এটা যোগ করবা, তাহলে তুমি প্রতিবিম্বের অবস্থান পাবা। তো আমরা 2 নাম্বারটা আমরা দেখেছিলাম অবস্থানের নাম আমাদের লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের যদি বাইরে থাকে সেক্ষেত্রে 2-এর সাথে 4 যোগ করলে যেহেতু 6 হবে, তার মানে এই 4 নম্বর অবস্থানের নামটা আমরা পড়েছিলাম একটু আগে যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। আমরা যদি 3 নাম্বার বক্রতার কেন্দ্র বিবেচনা করি, যদি লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তো আমরা জানি 3-এর সাথে 3 যোগ করলে যেহেতু 6 হয়, তাহলে আমরা প্রতিবিম্বও কিন্তু ঠিক বক্রতার কেন্দ্রেই পাবো। আমরা যদি 4 নাম্বার অবস্থানটা দেখি, যেটা আমরা বলেছিলাম বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, তাহলে যেহেতু 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে, তাহলে 2 নাম্বার অবস্থানে আমাদের নামটা ছিল বক্রতার কেন্দ্রের বাইরে, অথবা অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, তাও বলা যাবে। এবং এরপর আমরা দেখি যদি লক্ষ্যবস্তু 5 নাম্বার অবস্থান অর্থাৎ প্রধান ফোকাসে যদি থাকে সেক্ষেত্রে আমরা 1 নাম্বার অবস্থানে প্রতিবিম্বটা পাবো। 1 নাম্বার অবস্থানটা ছিল আমাদের অসীমে। আর এইটা এবারে লাস্টেরটা মনে রাখার বিষয়, যদি লক্ষ্যবস্তু যদি 6 নাম্বার অবস্থানে থাকে অর্থাৎ
প্রধান ফোকাস ও মেরুর মাঝে থাকে। যেহেতু 6-এর সাথে 0 যোগ করলে 6 হয়, কিন্তু 0 কিন্তু আমাদের কোনো অবস্থান নেই। আমাদের অবস্থানগুলো 1 নাম্বার থেকে শুরু। তো এটা মনে রাখবা তোমরা। এক্ষেত্রে প্রতিবিম্বটা গঠিত হবে দর্পণের ঠিক পিছনে। তো এই ছিল দর্পণের লক্ষ্যবস্তু কোন অবস্থানে থাকলে প্রতিবিম্ব কোন অবস্থানে পাওয়া যাবে। তোমরা এটা ভালোভাবে মুখস্থ করবা, কারণ এইটার উপর নির্ভর করবে আসলে তোমরা ছবিগুলো কত সহজে আঁকতে পারো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবা এবং ভালোভাবে এটা মুখস্থ করবা, যাতে পরবর্তীতে ছবিগুলো খুব অনায়াসে আঁকতে পারো।